এই প্রথা ভাঙা একটি ক্লাসে আমরা এখন একটি বৃক্ষ শ্রেণীতে অবস্থান করছি। খুবই ভালো লাগছে। আমাদের আজকের আলোচনার যে বিষয় সেটি হচ্ছে ওয়েস্ট স্টাডিজ তথা বর্জ্যবিদ্যা। আমরা ওয়েস্ট, ট্র্যাশ, গার্বেজ, রাবিশ এই সমস্ত বিষয় নিয়ে অবগত আছি, তাই না? আমরা আবর্জনা শব্দটি সম্পর্কে অবগত আছি, জঞ্জাল শব্দটি সম্পর্কে অবগত আছি, এবং প্রতিনিয়ত আমাদের মানব জাতিকে টিকে থাকার জন্য শুরু থেকে বর্জ্য উৎপাদন করতেই হচ্ছে। এটাই আমাদের মানব সভ্যতা, মানব সমাজের একটি আনুষঙ্গিক উপাদান। তবে আমরা যখন বর্জ্যবিদ্যার কথা বলছি বা ওয়েস্ট স্টাডিজের কথা বলছি, সেটি শুধুমাত্র যে বস্তুগত বর্জ্য বা বস্তুগত আবর্জনা বা বস্তুগত জঞ্জাল সেখানে সীমাবদ্ধ নেই, বরং এই বর্জ্যের ধারণাটা আরও অনেক বিবর্ধিত হয়েছে। আমরা আজকের এই অনানুষ্ঠানিক আলোচনায় কোনো রকমের পাণ্ডিত্যপূর্ণ কথা বলবো না। আমরা শুধুমাত্র মূল কথাটি আমাদের মতো করে আড্ডার ছলে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি গানে বলেছেন যে তা পোষ নিঃশ্বাস বায়ে দাও মুমূর্ষরে দাও উড়ায়ে, না মুমূর্ষরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। অর্থাৎ তিনি একটি আবর্জনা দূর করার কথা বলছেন। তো সেখানে আবর্জনা নিশ্চয়ই রীতিমতো বস্তুগত আবর্জনা যেমন আছে, ঠিক তেমনি আমাদের যে এটাকে বলে উপমার আবর্জনা, চিন্তার আবর্জনা, সংস্কারের আবর্জনা, সংস্কারের জঞ্জাল, সেগুলোকেও তিনি দূর করে দেওয়ার প্রার্থনা করেছেন। আবার আমরা আমাদের কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতায় পাই, যেটা হচ্ছে ছাড়পত্র। তো ছাড়পত্র কবিতা আমরা একটা লাইন অবশ্যই এরকমটা আছে যে প্রাণপণে সরাবো পৃথিবীর জঞ্জাল, সমস্ত জঞ্জাল, এরকম একটি লাইন আছে, তাই না? নবজাতকের জন্য তিনি একটি সুন্দর পৃথিবী রচনা করবেন, সেখানে সমস্ত জঞ্জাল তিনি সরিয়ে রাখবেন। তো এই জঞ্জাল আমরা একটু আগে একটি বর্জ্য নিষ্কাশন কেন্দ্র, বর্জ্য শোধন কেন্দ্র বা ল্যান্ডফিল যেটাই বলে না কেন, আমরা একটি পৌরসভার সেরকম একটি কেন্দ্রে গিয়েছি। আমরা সেখানে বস্তুগত আবর্জনা দেখতে পেয়েছি। সে বস্তুগত আবর্জনা সেগুলোর বেশিরভাগই হচ্ছে আমাদের ঘর গৃহস্থালের আবর্জনা, তাই না? কিন্তু আবর্জনা শুধুমাত্র যে এরকম আবর্জনা আছে সেটাই নয়। কোনো তাত্ত্বিক মনে করেন যে বর্তমানে আমরা যে আমাদের যে সম্পর্কগুলো, সে সম্পর্কগুলো আসলে আবর্জনার সম্পর্ক। বিষয়টা অবাক লাগলেও বাস্তবতাটা এমন। গার্বেজিয়াস এন্ট্যাঙ্গেলমেন্ট, আমরা এখন রীতিমতো গার্বেজিয়াস একটা এন্ট্যাঙ্গেল মধ্যে আছি, অর্থাৎ ময়লা বা জঞ্জালের একটা সম্পর্কে আবদ্ধ আছি। সে কীরকম? এবার যদি আমরা একটু ব্যাখ্যা করি, আমরা লক্ষ্য করব সমাজের প্রত্যেকটা মানুষকে তো আমরা সমান চোখে দেখি না, সমাজের প্রত্যেকটা কমিউনিটিকে আমরা সমান চোখে দেখি না, আমরা এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীকে তো সমান চোখে দেখি না। আমরা মানুষের মধ্যে প্রত্যেকটা লিঙ্গ, প্রত্যেকটা জেন্ডারকে একই রকম চোখে দেখি না। আমরা কিছু মানুষকে মনে করি তারা হচ্ছে অপান্তেয়, তারা জঞ্জাল, তাদেরকে সরিয়ে দেওয়া হোক। যেমনটি হতে পারে আমাদের ঢাকার কোনো বস্তির মানুষকে আমরা জঞ্জালের মতোই দেখি, এবং লক্ষ্য করা যাবে এই মানুষগুলোর বাঁচা মরার সঙ্গে আমাদের আসলে তেমন কোনো কিছু আসে যায় না। আমরা কারা? আমরা হচ্ছে সমাজে যারা হর্তাকর্তা, আমরা যারা কর্ণধার, আমরা যারা মেইন স্ট্রিম সমাজ, তাদের চোখে এই মানুষগুলো জঞ্জাল, তাদেরকে আমরা সেভাবেই ট্রিট করি। অর্থাৎ জঞ্জাল আমরা কাকে বলছি? জঞ্জাল তো সেটাই যেটাকে আমরা প্রয়োজনের বাইরে মনে করি, সেটাকে আমরা ছুঁড়ে ফেলে দেই, যেটা আমাদের জন্য আর লাগছে না, এটা বাহুল্য, অতিরিক্ত, অপ্রয়োজনীয়, এটির ব্যবহার মূল্য নেই, তাই তো জঞ্জাল, তাই তো ট্র্যাশ। তাহলে এই মানুষগুলোকে তো আমরা ট্র্যাশের মতো মনে করছি, এই মানুষগুলো আমাদের কাছে গার্বেজ। এ বিষয়ে আলাপ তুলেছেন অনেক বিখ্যাত তাত্ত্বিক। আমি একজনের নাম বলতে পারি, যেমন সায়ান দে। তিনি সাম্প্রতিক সময়ে গার্বোক্রেসি নিয়ে একটি বই লিখেছেন। তিনি আমাদের যে বর্তমান মানবিক সংকট, আমাদের যে উত্তর মানবিক যুগে, আমাদের যে উত্তর ঔপনিবেশিক যুগে, আমাদের যে উত্তর শৈল্পিক যুগে মানব এবং বিমানবের সম্পর্কের যে অবক্ষয়, এবং আমাদের যে বর্তমান কনজিউমারিস্ট একটা সমাজ, সেই সমাজের বাস্তবতাগুলোকে তিনি তার বইয়ে তুলে ধরেছেন। আমরা নিশ্চয়ই অ্যানথ্রোপোসিনের নাম শুনেছি। অ্যানথ্রোপোসিন মানব শাসিত পৃথিবী, ক্যাপিটালিসিন পুঁজি শাসিত পৃথিবী বা পুঁজি শাসিত যুগ। তেমনি
নতুন একটি যুগ বেরিয়েছে। অধ্যাপক মার্কো আরমিয়েরো একটি যুগের কথা বলেছেন, প্রথম বইটা নাইম, যেটাকে বলা হচ্ছে ওয়েস্টিওসিন। আমরা এখন কয়েকটি বই আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করব। এখানে এই বইটি হচ্ছে, আমি আমাদের চিত্রগ্রাহককে একটু সামনে আসতে বলবো, যে এই বইটি হচ্ছে ওয়েস্টিওসিন, অর্থাৎ আমাদের যুগকে আমরা এখন আবর্জনার যুগ বলতেই পারি, কারণ আবর্জনা এখন সর্বব্যাপী। আবর্জনা সব জায়গায়। কিভাবে আবর্জনা সব জায়গায়? বস্তুগত আবর্জনা দেখা যাবে যে আমরা যদি মারিয়ানা ট্রেঞ্চের গভীরেও প্রবেশ করি সেখানেও প্লাস্টিক দূষণ আছে। আমরা যদি হিমালয়ের উচ্চ চূড়ায় অবস্থান করি সেখানেও মানুষের কীর্তি এখন স্থাপিত হয়েছে। অর্থাৎ ময়লা এখন সর্বশক্তিমান অবস্থা পেয়ে গেছে। আমরা সর্বত্র এখন মাইক্রোপ্লাস্টিক কিংবা প্লাস্টিক আমরা খুঁজে পাই। অতএব এটি একটি প্লাস্টিকের সাম্রাজ্য, আবর্জনার সাম্রাজ্য। কাজে আমাদের যুগটাকে আমরা ওয়েস্টিওসিন বা জঞ্জাল যুগ বলে আখ্যায়িত করতে পারি। আরেকটি বই এই মুহূর্তে, পরেরটি প্লাস্টিক টার্ন, অধ্যাপক রঞ্জন ঘোষ একটি বই লিখেছেন। তিনি মূলত প্লাস্টিক হিউম্যানিটিজ বলে একটি ধারার প্রবর্তন করেছেন। আমরা জানি প্লাস্টিক এখন সর্বব্যাপী, আমাদের সঙ্গেও প্লাস্টিকের অনেক কিছু আছে, তাই নয় কি? তো এখন মানবিকতার যুগে বা আমাদের বিদ্যা চর্চার যুগে প্লাস্টিকের সময় এসে গেছে। এটাকে আমরা প্লাস্টিকোসিনও বলছি। এর বাইরে আরেকটি বই আছে, আমি জিগমন্ড বাউম্যানের ওয়েস্টেড লাইভস। একটু আগে আমি বলেছিলাম যে আমরা কি প্রত্যেকটা গোষ্ঠীকে একই চোখে দেখি? অসম্ভব। দলিত সম্প্রদায় কিংবা একটি দেশের সংখ্যালঘু সম্প্রদায় কিংবা অন্য কোনো রঙের, অন্য কোনো কালারের মানুষদেরকে আমরা অনেক সময় জঞ্জাল বা আবর্জনার মতো আমরা ট্রিট করি। যেমন আমেরিকাতে অনেক জায়গা আছে যেখানে কালোদের বস্তিগুলোতে, কৃষ্ণাঙ্গ মানুষের বস্তিগুলোতে শহরতলির সমস্ত ময়লা আবর্জনা ফেলা হয়। সেগুলো হয়ে পড়ে বা ডাম্পিং গ্রাউন্ড বা ডাম্পিং সাইট বা আবর্জনার ভাগাড়। কেন করা হয়? তারও একটা রাজনীতি আছে। কারণ এই মানুষগুলো আমাদের চোখে, মেইনস্ট্রিম সমাজের চোখে পরিপূর্ণ মানুষ নয়। আবার আমরা ইকোসিস্টেমের মধ্যে আমরা যেরকম দূষণ করছি, আমাদের ইন্ডাস্ট্রিয়াল দূষণ, কলকারখানার বর্জ্য হতে শুরু করে সমস্ত কিছু যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ আমাদের অ্যানথ্রোপোসেন্ট্রিক চিন্তা ভাবনা বা মানব কেন্দ্রিক চিন্তা ভাবনায় অন্যান্য প্রাণী, নন হিউম্যান অ্যানিম্যাল যেসব আছে, প্রকৃতি আছে, সেগুলো হচ্ছে সেকেন্ডারি, সেগুলো রিসোর্স মাত্র। তাদের জীবসত্তাকে, তাদের এজেন্সিকে, তাদের কর্তাসত্তাকে আমরা অস্বীকার করছি। এই যে আমাদের অস্বীকার করার প্রবণতা, এটাও একটা জঞ্জাল মানসিকতা বা ওয়েস্ট মেন্টালিটি বা গার্বেজিয়াস মেন্টালিটি। কাজেই গার্বেজ শুধুমাত্র বস্তুগত নয়, গার্বেজ একটা মেন্টালিটিও বটে, একটি মনোভাব, দৃষ্টিভঙ্গি। আইডিওলজিক্যাল গার্বেজ আছে। এই কথাটি সায়েন্সের বই গার্বোক্রেসিতে আমরা পাই। তিনি এটাকে গার্বোক্রেসি বলছেন, কারণ গার্বোক্রেসি কি? আমরা ডেমোক্রেসির নাম শুনেছি, ঠিক তদ্রূপ গার্বোক্রেসি হচ্ছে ময়লার সিস্টেম। ময়লাই এখানে সিস্টেম নির্ধারণ করে। ময়লা নিজে একটি সিস্টেম, ময়লা নিজে একটি ক্ষমতা, ময়লা নিজে ক্ষমতা প্রয়োগ করে, তাই না? ধরো একটা ফ্যাসিস্ট সিস্টেমে রাষ্ট্রের নাগরিক হতে শুরু করে সর্বস্তরের সব কিছুকে এইভাবে দেখা হয় যে তাদের কোনো মূল্য নেই, তাদের কোনো নিজস্বতা নেই, তাদের নাগরিক অধিকার নেই। সেজন্য তাদের সঙ্গে যে আমরা কর্তৃত্বপরায়ণ আচরণ করি, সেই আচরণটা হচ্ছে গার্বোক্রেসি। সেই রেজিম, সে শাসনতন্ত্র হচ্ছে ময়লার শাসনতন্ত্র বা জঞ্জালতন্ত্র, তাই নয় কি? আমার সামনে আরও একটি বই আছে, যাই হোক, আমি জিগমন্ড বাউম্যানের বইটা দেখতে চাইবো। হ্যাঁ, ওয়েস্টেড লাইভস। ওয়েস্ট লাইভস এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাও যে বলছিলাম, ধরা যাক কোনো দেশের দলিত মানুষরা, নিম্ন শ্রেণীর মানুষরা, কলকারখানা শ্রমিকরা বা কলোনিয়াল সিস্টেমে সে কলোনাইজড মানুষেরা বা বিভিন্ন আদিবাসী সম্প্রদায় বা মানুষদের মধ্যে তৃতীয় লিঙ্গের আছেন বা অন্যান্য চিন্তা চেতনা মানুষ আছেন যাদেরকে আমরা সহ্য করতে পারি না, তাদেরকে আমরা শত্রুতার মনোভাব নিয়ে দেখি, তাদেরকে আমরা জঞ্জাল নিয়ে দেখি। জঞ্জাল মানে কি? যেটা ছুঁড়ে ফেলা যায়, যেটা ফেলে দেওয়া যায়, যেটা ডিসপোজেবল, সেটাই তো ময়লা, যেটাকে আমরা ফেলে দিই, তার কোনো প্রয়োজন নেই, মূল্য নেই, অর্থ নেই, তাই নয় কি? তো কিছু মানুষকে তো আমরা তাই করি। তো তাদেরকে নিয়ে এই বইটি লেখা হয়েছে, লিখেছেন জিগমন্ড বাউম্যান। তিনি বইটি শিরোনাম করেছেন ওয়েস্টেড লাইভস এবং উপশিরোনাম হচ্ছে মডার্নিটি অ্যান্ড ইটস আউটকাস্টস। কিছু মানুষকে, কিছু সম্প্রদায়কে আমরা আউটকাস্ট করে দেই এবং আধুনিক সমাজ কিন্তু তাই। এবং আমরা লক্ষ্য করি আমাদের বিভিন্ন দেশের, বিভিন্ন রাষ্ট্রের রাজনীতি হচ্ছে, আসলে লাশের রাজনীতি।
নেক্রোপলিটিক্স, মৃত্যুর রাজনীতি। কিছু মানুষের মৃত্যু হলে তাদের মৃত্যুকে আমরা পুঁজি করে আমরা আমাদের কার্যক্রম চালাতে পারি। আবার বিশ্বায়নের চোখে কিংবা সাম্রাজ্যবাদের চোখে, উপনিবেশের চোখে, ফ্যাসিজমের চোখে কিছু মানুষের জীবনের কোনো মূল্য নেই। কেন নেই? কারণ তারা ময়লা আবর্জনা তো সরিয়ে ফেলতে হবে, পুড়িয়ে ফেলতে হবে, মেরে ফেলতে হবে, ছুঁড়ে ফেলতে হবে। এই থেকে আমরা এখন আরেকটি কথায় আসতে পারি, যেটাকে বলতে পারে যে থ্রো এওয়ে সোসাইটি। আমাদের সমাজকে বলা হয় থ্রো এওয়ে সোসাইটি, ছুঁড়ে ফেলার সমাজ। সে জিনিসটা কি? আমরা জানি এখন হচ্ছে কনজিউমারিজমের যুগ, ভোগবাদের যুগ, এবং এই পরিমাণ পণ্য উৎপাদিত হচ্ছে অবিশ্বাস্য পরিমাণে, অবিশ্বাস্য গতিতে। কেন হচ্ছে? কারণ আমাদের চাহিদার শেষ নেই। চাহিদার শেষ নেই কেন? বিজ্ঞাপন কেন? আমাদের কিনতে হবে। কি কিনতে হবে? সে জিনিসটা কিনতে হবে যে জিনিসটা আসলে দরকারই নেই। যেমন আমাদের হাতে একটা মোবাইল ফোন, আমরা এটাকে বছরের পর বছর না রেখে দেখা যাচ্ছে যে অল্প কিছুদিন পরে ছুঁড়ে ফেলে নতুন মডেলের মোবাইল ফোন আমরা ক্রয় করছি। কেন করছি? প্রশ্ন জাগে, তাহলে এই তো পূর্বে যে মোবাইলটি ব্যবহার করেছি সেটা কি আর ব্যবহার করা যাচ্ছে না? উত্তর হচ্ছে যাচ্ছে, এখনো যাচ্ছে। কিন্তু আমাদের কুল সাজার জন্য, আমাদেরকে স্মার্ট দেখানোর জন্য, কনসপিকুয়াস কনসামশন বা দৃশ্যমান ভোগ প্রবণতা প্রদর্শন করার জন্য আমাদেরকে অবশ্যই নতুন একটা জিনিস কিনতে হবে। ফলে সে জিনিসটাকে আমরা ছুঁড়ে ফেলছি, যে জিনিসটার এখনও ইউজ ভ্যালু আছে, কিন্তু আমরা মনে করছি নেই। এই কারণে এই পরিমাণ ময়লা আবর্জনা আমরা এখন উৎপাদন করছি, যেটা 100 বছর আগেও আমরা ভাবতেও পারতাম না। অর্থাৎ সারা পৃথিবী যেন এখন ময়লার সাম্রাজ্যে বা গার্বো ইম্পেরিয়ালিজমে পরিণত হয়ে গেছে। এ হচ্ছে আমাদের কষ্ট। আর সে বিষয়ে গ্রেগ কেনেডি বলে একজন লেখক একটি বই লিখেছেন, দ্য অন্টোলজি অফ ট্র্যাশ, ট্র্যাশের যে অন্টোলজি, হয়ে ওঠা। তিনি দেখানোর চেষ্টা করেছেন যে আমাদের যে আজকে প্রযুক্তি ও বিজ্ঞানের উৎকর্ষের এই যুগে আমরা সব কিছুকে বলতে গেলে ডিসপোজেবল করে দিচ্ছি। সব কিছুই হচ্ছে এখন ছুঁড়ে ফেলার মতো, নষ্ট করে দেওয়ার মতো। এই করতে গিয়ে আমরা আমাদের পৃথিবীটাকে, কারণ আমরা ধরে রেখেছি আমাদের পৃথিবীটা কয়দিন পরে ধ্বংস হয়ে যাবে, কাজেই আমরা আরও বেশি করে ভোগ করি। খাও দাও, ফুর্তি করো, এই মানসিকতা নিয়ে আমরা বেশি করে ভোগ করছি। অল্প কয়েকদিন পরে একটা জিনিসকে ছুঁড়ে ফেলছি। আমার একটা শার্ট দরকার, কিন্তু সেখানে আমার একটা শার্টের পর একটা শার্টের পর একটা শার্টের পর একটা শার্ট, এইভাবে বারবার করে ব্যবহার করতে করতে আমরা সারা পৃথিবীর ইকোসিস্টেমকে ধ্বংস করে দিচ্ছি। আজকে ট্র্যাডিশনাল নেচার বা একসময় যেটাকে আমরা প্রকৃতি মনে করতাম, বিশুদ্ধ প্রকৃতি, সেটা আজকে নেই। প্রত্যেকটা জায়গায় মানুষের এখন হস্তক্ষেপ, অ্যানথ্রোপোজেনিক ইম্প্যাক্ট যেটাকে বলে, মানবীয় প্রভাব এখন সেখানে বিস্তৃত হয়েছে। কাজে এইভাবে আমাদের পৃথিবীর যে ইকোসিস্টেম বা আর্থ সিস্টেম যেটাকে বলে, সেটা আজকে ধ্বংসের মুখোমুখি হয়ে গেছে। কারণ আমরা মনে করি এগুলো, আমরা তো পৃথিবী ধ্বংস হয়ে গেলে আমাদের কি, আমরা তো এনজয় করে যাব। আবার আমরা এনজয় করতে গেলে পৃথিবী ধ্বংস হচ্ছে। ব্যাপারটা আমি ছোট্ট একটা উদাহরণ দেই। প্রচণ্ড গরম লাগে বলে আমরা এসি ব্যবহার করি, তাই না? শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে থাকি। আবার এসি ব্যবহার করার কারণে কিন্তু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে ও গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এটাকে একটা বলা হয় ফিডব্যাক লুপ। অর্থাৎ গরম থেকে বাঁচার জন্য আমরা আরও বেশি করে গরম উৎপাদন করছি। কাজে এটা চলছে চলছে চলছে। এই যে আমরা দেখি যে আমরা আমাদের প্রত্যেকটা নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, জঙ্গল, প্রত্যেকটা জায়গায় আমরা দেখব যে মানুষ ময়লা ফেলছে। এখানে সেখানে ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে, ব্যাপক পরিমাণে বাস্তবিক ময়লা উৎপাদিত হচ্ছে। আবার আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের চিন্তা চেতনা সমস্ত কিছুর ভিতরে ময়লার মতো ঢুকে গেছে। অর্থাৎ আমাদের চিন্তাগুলো এখন ময়লা আবর্জনায় পরিপূর্ণ, আমাদের সরকার ব্যবস্থা ময়লায় পরিপূর্ণ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা আবর্জনায় পরিপূর্ণ, আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা বারবার বৈষম্য করে। আমরা বৈষম্যের কথা বলছি শিক্ষা ব্যবস্থায়। কেন বৈষম্য? এটাও তো একটা আবর্জনার সিস্টেম। কিভাবে? ক্লাসের কোনো ছাত্রীকে বা ছাত্রকে তার শ্রেণীগত কারণে, তার মেধাগত কারণে, তার মার্কসের কারণে, তার ফলাফলের কারণে, তার কোনো গোষ্ঠী বিশেষের অংশ হওয়ার কারণে তাকে আমরা যে বৈষম্যের শিকার করছি, তার মানে তাকেও তো আমরা ময়লার মতো ট্রিট করছি। কাজে আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কৃতির ভেতরেও ময়লা রয়ে গেছে। তো ময়লার একটা সাম্রাজ্য তৈরি হয়েছে, আবর্জনার একটি সাম্রাজ্য তৈরি হয়েছে। তো কাজেই
আমরা এই ওয়েস্ট স্টাডিজের আজকে যে আলোচনা সেটাই একেবারেই আমরা প্রাথমিক আলোচনা করছি। আমরা মোটা দাগে বোঝার চেষ্টা করছি, এটা আরও অনেক বেশি গভীর, আরও অনেক বেশি বিশ্লেষণের দাবি রাখে। আমি আমার আলোচনাটা একেবারে শেষের দিকে নিয়ে আসছি। আমি নাইমকে বলবো এখানে একটি বই আছে, বেসাতি ও বসতি বইটি আমাকে একটু দেওয়া হোক। বেসাতি ও বসতি বাংলাদেশের উদীয়মান তরুণ লেখক, কালীয় কলম পুরস্কার প্রাপ্ত ইমরান খানের লেখা একটি উপন্যাস। এটি ওনার দ্বিতীয় উপন্যাস, যে বইয়ের উপর আমি একটি গবেষণাপত্র লিখেছি ওয়েস্ট স্টাডিজের প্রেক্ষাপটে। সেটি অচিরেই প্রকাশিত হবে একটি ভালো জার্নালে। নিজের বিজ্ঞাপনটা দিয়ে নিলাম। বেসাতি ও বসতি দুঃখিত, বইটি লেখা হয়েছে আমাদের মহানগরী ঢাকার প্রেক্ষাপটে। এখানকার অধিকাংশ চরিত্র ঢাকায় বসবাস করে এবং কিছু কিছু চরিত্র কখনো কখনো তাদের জীবন জীবিকার খাতিরে তারা ঢাকার বাইরেও গিয়েছে, নরসিংদীতে গিয়েছে। তো ঢাকাতে এক সময় প্রচুর পরিমাণে খালবিল ছিল। ঢাকা একটি নদীমাতৃক শহর বা নগর। 90 দশকেও ঢাকার অচিরে দেখা যেত বিস্তীর্ণ ধান ক্ষেত, সেখানে স্বচ্ছ খালের জলে শিশুরা সাঁতার কাটছে, সেখানে নৌকা নিয়ে মানুষ পারাবার হচ্ছে। আজকে সেখানে প্রত্যেকটা খাল, যেমন মান্ডা খাল হতে শুরু করে প্রত্যেকটি খাল সেখানে অবৈধভাবে দখল করা হয়েছে, সেখানে এখন বাড়িঘর হয়ে গেছে। অথবা সে ড্রেনগুলো, ঢাকার যে ড্রেনগুলো ছিল সেগুলোতে ময়লার কারণে ভরাট হয়ে গেছে। আবার ঢাকার যে খালবিলগুলো ছিল সেগুলো এখন ড্রেনে পরিণত হয়েছে, সেগুলো ময়লার ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। আমাদের বুড়িগঙ্গা নদী, সেটি এখন বলা যেতে পারে একটি বিস্তীর্ণ ড্রেন, নদী নেই। সেটির ঘোলা জল দেখে আমরা বুঝতে পারি 1 কিলোমিটার দূর থেকে দুর্গন্ধ আমরা টের পাই। তো এরকম ব্যাপারগুলো রয়েছে। এটাকে আমরা বলছি ওয়েস্ট মেন্টালিটি, ওয়েস্ট গভর্নমেন্টালিটি। তো কাজে একটি গার্বো ইম্পেরিয়ালিজমের একটি প্রভাব আমরা ঢাকা শহরে পাই। এবং সেখানে ঢাকার একজন বস্তিবাসী সাত্তার বলে একজন রিক্সাওয়ালা আছে, সে একটি বস্তিতে বসবাস করে। ছোটবেলায় ভোলা অঞ্চল থেকে নদী ভাঙনের শিকার হয়েছে এবং তার পরিবার ভোলা বস্তি বলে একটি জায়গায় তারা বসবাস শুরু করে। এবং সে জায়গাটি আবারও বলেছি, যেহেতু তারা মানুষের মধ্যে ট্র্যাশ, আমাদের মূল সমাজের কাছে, আমাদের নগর কর্তৃপক্ষের কাছে, কাজে সেই বস্তিটা ময়লা আবর্জনায় পরিপূর্ণ, বাস্তবিক ময়লা আবর্জনায় পরিপূর্ণ। সেখানকার বাচ্চারা বড় হচ্ছে ওখানকার ঘোলা পানিতে, ময়লা পানিতে গোসল করে করে। এই হলো বাস্তবতা। আবার কোনো একটি সরকার সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র স্থাপন করবে বলে বস্তিবাসীকে বলছে তোমরা সরকারি জায়গা ছেড়ে চলে যাও, 1 সপ্তাহের সময় দিলাম। বস্তিবাসী প্রতিবাদ করে, কিন্তু প্রতিবাদ করার 7 দিনের মাথায় রাতের বেলায় সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। তারপর বলে দেওয়া হয় যে বৈদ্যুতিক গোলযোগ জনিত কারণে সেখানে অগ্নিকাণ্ড ঘটেছে। কারণ আমরা জানি আসলে কি ঘটেছে। এই মানুষগুলো সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির সমস্ত ওদের স্মৃতি, ভালোবাসা সমস্ত কিছু নিয়ে নষ্ট হয়ে গেছে। এই মানুষগুলো এই কারণ আবর্জনা শহর থেকে আবর্জনা নস্যাৎ করতে হবে, পরিষ্কার করতে হবে, তাহলে না একটা চমৎকার বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র স্থাপন করা যাবে। আমাদের সরকার বাহাদুর সেখানে উদ্বোধন করবেন। এই হচ্ছে বাস্তবতা। তারপরও আরও কয়েকটি বস্তিতে এই সাত্তার বসতি স্থাপন করে প্রত্যেকবারই কোথাও না কোথাও আগুন লাগানো হয়। কারণ এই মানুষগুলো, তাদের স্বপ্নগুলো আমাদের কাছে জঞ্জাল ছাড়া আর কোনো কিছুই নয়। নরসিংদী জেলায় আমরা জানি সেটা মেঘনা নদীর পাড়ে অবস্থিত। সেখানে একদিন 4টা কলকারখানা থেকে ময়লা একদিনে ছেড়ে দেওয়া হয়, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। এবং সে ময়লা থেকে, সে আবর্জনা থেকে, সে বিষাক্ত আবর্জনা থেকে প্রচুর মাছের মৃত্যু ঘটে। এটাকে তিনি জলজ গণমৃত্যু বলে আখ্যায়িত করেছেন, জলজ মৃত্যু। এবং সে মাছগুলো খেতে আসে হাজার হাজার পাখি, সে পাখিগুলো মারা যায়। পাখিগুলোও তো আবর্জনা, নদীটাও তো আবর্জনা। এবং সে কলকারখানায় কাজ করে যেসব মানুষ, তারাও তো আবর্জনা। তো কাজে এই আবর্জনা যেন মনে হচ্ছে একটা সাম্রাজ্য বিস্তার করেছে আমাদের চিন্তা চেতনায়, মননে, দর্শনে, রাজনীতিতে, শিক্ষা ব্যবস্থায় এবং আমাদের প্রকৃতিতে, আমাদের ইকোসিস্টেমে সর্বত্র এই ময়লার, আবর্জনার, জঞ্জালের জয় জয়কার। তো কাজেই আমাদের এই পৃথিবীকে বাসযোগ্য করে তোলার জন্য যদি আমাদেরকে জঞ্জাল সাফ করতে হয়, যেমনটা বলেছেন কবি সুকান্ত ভট্টাচার্য, আমাদেরকে এখনই হস্তক্ষেপ করতে হবে। আমাদের এখনই যে সমস্ত চিন্তাগুলো, দর্শনগুলো আছে, ডুয়ালিস্টিক চিন্তা, বাইনারিস্টিক চিন্তা, সেগুলো থেকে বেরোতে হবে। ক্যাপিটালিস্টিক চিন্তা থেকে বেরোতে হবে, ভোগবাদী প্রবণতা থেকে আমাদের বেরোতে হবে এবং আমাদের রাষ্ট্রকে, সমাজকে ঢেলে সাজাতে হবে। আর সাজানোর জন্য ওয়েস্ট স্টাডিজ বা ট্র্যাশ স্টাডিজ বা রাবিশ স্টাডিজ, যেটাই বলে না কেন,
এই বিষয়গুলোকে এখন আমাদেরকে আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের মানবিক পাঠের চর্চায় নিয়ে আসতে হবে। তো সে প্রত্যাশা রেখেই আমাদের আজকের যেই প্রথা ভাঙা, কাঠামো ভাঙা, এই প্রথা ভাঙা একটি ক্লাসে আমরা এখন একটি বৃক্ষ শ্রেণীতে অবস্থান করছি। খুবই ভালো লাগছে। আমাদের আজকের আলোচনার যে বিষয় সেটি হচ্ছে ওয়েস্ট স্টাডিজ তথা বর্জ্যবিদ্যা। আমরা ওয়েস্ট, ট্র্যাশ, গার্বেজ, রাবিশ এই সমস্ত বিষয় নিয়ে অবগত আছি, তাই না? আমরা আবর্জনা শব্দটি সম্পর্কে অবগত আছি, জঞ্জাল